বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে দীর্ঘদিন আমাদের রাজপথ থেকে চুক্তিগত বাস্তবতা চলে গিয়ে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় সহকর্মী এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে আরম্ভ করে সমাজের পেশাজীবী শ্রেণী এবং ছাত্র সংগঠনগুলো তারা আমাদের দাবির প্রতি নীতিগত সমর্থন করেছেন। ইতিমধ্যে আজকে আমরা একটা শিক্ষার্থী সমাগম করেছি, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এসে আমাদের এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে ইতিমধ্যে তারা আমাদেরকে দাবি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা তারা চালিয়ে যাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন দীর্ঘ প্রায় 12টি বছর ধরে একটি অহিংস আন্দোলন শিক্ষার্থীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা কখনো রাজপথ থেকে কখনো অহিংসাত্মক কোনো কাজের সাথে আমরা লিপ্ত হয়নি। আমরা সরকারের প্রশংসা করেছি, সরকারের উন্নয়নে সহযোগী হয়েছি। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা তার সাথে সম্পৃক্ত হতে চেয়েছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা এই দেশের একজন নাগরিক। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ সেটা পূরণ করতে এই তরুণ সমাজকে কাজে লাগাতে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা, অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন আজকে আমরা একটা সুন্দর সমাবেশ করেছি এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের চাপ হওয়া যুক্তিগত বাস্তবতা নিয়ে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর গণভবন অভিমুখে আমরা পদযাত্রা করি, তাৎক্ষণিক আমাদের শিক্ষার্থীদের অতর্কিত হামলা করে শিক্ষার্থীদেরকে আমাদের প্রায় 15 জন শিক্ষার্থী এবং 2 জন সাংবাদিক সহ তাদেরকে আহত করে টেনে হিসেবে সে থানায় করে দেওয়া হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা কি অপরাধ করেছি? আমরা এই দেশের নাগরিক, যে দেশের লক্ষ লক্ষ রোহিঙ্গা বিদেশ থেকে এসে এই দেশে আশ্রয় নিয়েছে, তারা আলো বাতাস সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারছে। আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হব? আমরা বারবার বলেছি আপনার কাছে কোনো চাকরি চাই না, আপনার কাছে কোনো প্রণোদনা চাই না, আমাদেরকে যোগ্যতা মাপার সুযোগ করে দেন। কেন আমরা বলেছি কারণ শিক্ষাক্ষেত্রে কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা শিক্ষার্থী অনার্স মাস্টার 23 বছর করতে পারছেন, শিক্ষার্থী অনার্স মাস্টার শেষ করতে পারেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা ছেলে যখন বিসিএস আবেদন করে সেই আবেদনটাকে আপনাকে বিসিএস কার্ডের হিসেবে নির্ণয় করতে পারবেন? আপনি পারবেন না। আপনি জানেন 41তম বিসিএস যখন একজন শিক্ষার্থী আবেদন করে 23 থেকে 25 বছর ভিতরে সে 41তম বিসিএস আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে লেগেছে 4.5 বছর। আপনার সিস্টেম গলদের কারণে আমাদের এই শিক্ষার্থীদের উপর দায়ভার কেন চাপাই দিবেন? আপনি অবশ্যই নির্দিষ্ট সুযোগের মধ্যে পরীক্ষাগুলো অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, পরীক্ষাগুলো নেবেন। আপনারা তা না করে 4টি বছর 5টি বছর আপনারা শিক্ষা এই সিস্টেমটাকে ঝুলিয়ে রাখবেন, নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখবেন, যার ফলে আমাদের বয়সকে চলে যায়। আপনাকে বলতে পারবেন একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল বাদে কোন ছেলেরা 26-27-28 বছরে করে অনার্স সম্পন্ন করে বেরিয়েছে? পারেনি। আপনি 100%-এর মধ্যে 10% সঠিক নির্ণয়ের কথা বলতেছেন, কিন্তু 90% শিক্ষার্থী যারা এই অনার্স মাস্টার সম্পন্ন করতে যাদের 26 থেকে 27 বছর লেগে যায়, আপনি তাদের হয়ে কথা বলেন। আপনি যখন ফ্রেশার চাচ্ছেন, আপনি বললেন সংসদে ফ্রেশার নিয়োগ, আপনাকে আবার বলে ফ্রেশার বলতে কি বোঝায়? আপনি মনে করেন একটা ছেলে অনার্স শেষ করে যখন একটা বিসিএস আবেদন করে তাকে আপনাকে ফ্রেশার বলতেছেন। আমরা মেনে নিলাম সেই শিক্ষার্থী যখন 4-5 বছর লেগে যায় তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, আলটিমেটলি একটা ছেলে যখন 29 বছর বয়স বিসিএস আবেদন করে 5 বছর পরে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, আলটিমেটলি গেলে বোধহয় 35 বছরই তো লাগতেছে। তাহলে আপনার গুজাগুজি হিসাবটা কেন দিচ্ছেন? তাহলে আপনার সিস্টেমগুলোদের ড্রাইভার কেন এই শিক্ষার্থী সমাজের কাছে ছেড়ে দিচ্ছেন? আমি আবার আপনাদের সামনে বলতে চাই, আমাদের যুক্তিগত বাস্তবতা আপনাদের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করেছে। আপনারা যদি সাহস থাকে আপনাদের সাথে আমাদের সামনে আসেন, আমাদের এই যুক্তিগত একটা খণ্ডাতে পারেন, চ্যালেঞ্জ করে বললাম একটা শিক্ষার্থীদের ছাত্রছাত্রী অর্জন করতে 26, 27, 28, 23 বছরও লাগে। মেনে নিলাম 23 বছর লাগে। 23 বছর কত পার্সেন্ট? 2%, 10%। আপনার 95% শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে কেন এই কথা বলেন? আপনাকে সমস্ত শিক্ষার্থীদের কথা বলতে হবে। আপনার যখন অভিভাবক আপনার সন্তান নেয় না, আপনার সঙ্গে আতুর ঘর, আপনার সঙ্গে সুস্থ, আপনার সন্তান বিশেষ করে সকলকে সমানভাবে মায়ের দৃষ্টিতে দেখতে হবে। তাহলে বাংলাদেশে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো? বাংলাদেশ কেন জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো? বাংলাদেশে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো? আপনার যে সকলকে একটা সিস্টেমের ভিতরে আপনাকে আনতে হবে, আপনাকে সেটা পারেন নাই। আপনাকে কেন একই শিক্ষার্থী, আমার বন্ধু অনার্স সার্টিফিকেট শেষ করতে লাগে 27 বছর, আরেক শিক্ষার্থীর লাগে 24 বছর।
বিশেষ যে পরীক্ষার সিস্টেমটা এই 3 বছরের বেড়াজালের কারণে আপনার চাকরিতে লেভেল 10 কোনো শিক্ষার্থী পাই না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি 25 বছরে বেরোই, আমার বোনকে বেরোতেছে 27 বছর বয়সে বেরোয়। আমি প্রস্তুতি নিতে 5 বছর সময় পাচ্ছি, আমার বোনকে সময় পাচ্ছে 3 বছর। তার কি স্বপ্ন নেই? অবশ্যই তার স্বপ্ন রয়েছে। আপনি করোনাকালীনের দিকে তাকান, সারা বিশ্ব যখন স্তব্ধ হয়ে যায়, সেখানে বাংলাদেশ কি তার বাইরে ছিল? অবশ্যই না। বাংলাদেশ থেকে এই শিক্ষার্থীদের জীবন থেকে 3 থেকে 4 বছর চলে যায়। তাদেরকে বিসিএস এর স্বপ্ন থাকে না? আপনারা নিয়োগ দিচ্ছেন, আপনারা ব্যাংকে দিচ্ছেন, সেখানে বিসিএস কে বাদ দিয়ে ব্যাংকে দিচ্ছেন। আপনাকে জানেন না বিসিএস এর সাথে নন ক্যাডার থাকে? আপনাদের স্বপ্ন নাই, এই জিনিসগুলো আপনাদেরকে ভাবতে হবে। আমি আপনাদের মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা শত শত যুক্তি দিতে পারবো। আপনি একটা যুক্তি দেন যে এখানে ফল বাড়লে এই দেশের জনগণের এবং সরকারের ক্ষতি হবে। একটা সিস্টেম আপনি আমাদের সামনে দাঁড়াতে আমাদের কথা স্পষ্ট দিয়ে আমার শিক্ষার্থীরা আমার বর্তমান শাহবাগে কারখানা অবস্থান করছে, কেউ মেডিকেলে আছে, কেউ অসুস্থ, বুকে পুলিশের পাড়া লেগে বুকের ফাজর ভেঙে গেছে। আমরা দুঃখ বাড়ার কমচেতন মন নিয়ে আপনাদের সামনে বলতে চাই, আমাদের সহযোগিতাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারা এই দেশের নাগরিক, তারা সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠা এবং অধিকার নিয়ে রাজপথে কথা বলার অধিকার তাদের রয়েছে। সংবিধান স্পষ্ট করে তাদেরকে অধিকার নিয়ে কথা বলার রাজপথে তাদের অধিকার দিয়েছে। আপনি কে, কেন তাদেরকে জেল হাজতে করতে হবে? তারা চোর, দেশের নাগরিক নয়। প্রকৃত চোরদেরকে আপনারা ধরতে পারেন না। আমরা নাসের বান্দা, গতকাল পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে অবিলম্বে মুক্ত করে কারাগারে বের করে নেওয়া হবে এবং আমাদেরকে এই যে চাকরিতে আবেদনের বয়সীমা 35, আমরা চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি দ্রুত সময়ের ভিতরে, অর্থাৎ আমরা 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত আপনাদের সামনে আলটিমেটাম দিয়ে গেলাম। আমাদের 35 বাস্তবায়ন করে দেওয়ার পাশাপাশি আমাদের সহযোগিতা প্রায় 15 জন সহযোগিতা সাংবাদিক সহ যারা ইতিমধ্যে জেলা কারখানায় ভরে দেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অবশ্যই অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় সারা বাংলাদেশ থেকে আমরা 10টার পর থেকে আমরা গণ অনশনে যাব। 10টার পর থেকে আমরা গণ অনশনে যাব এবং আমার একটা সহযোদ্ধা যদি এই ক্ষতি হয় এবং অনশনে গিয়ে তবে 30 বছর বয়স, আপনারা জানেন, আপনারা বোঝার চেষ্টা করেন 30 বছরে এটা কিন্তু সমাজে পরিবারের কোথাও কোনো ঠাঁই নেই। কারণ বাংলাদেশে কিন্তু এখন একটা ওপেন সিক্রেট হয়ে গেছে, বাংলাদেশে এখন এত মেয়েদের মানে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এদের একমাত্র বড় চাকরি। এখন আপনারা কি করবেন? অনেকে অস্থির হয়ে আছে, আমার দেশে থাকার, এই দেশে যেহেতু আমার কোনো সুযোগ নেই, আলো বাতাস নেওয়ার আমার কোনো সুযোগ নেই। 10টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, এর ভিতরে যদি আমাদের শিক্ষার্থীদের ছেড়ে না দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে যদি আমাদের বাকি বাস্তবায়ন করে সহায়তা করে দেওয়া হয়, এখানে একটা ঘন আলোচনা আমাদের কিছু সহযোগিতা ইতিমধ্যে পুলিশের হামলায় শাহবাগে অবস্থান করছে। আমরা আজকের মতো করে আমরা 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে কাজে ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুকের ফাজল ভেঙে গেছে, আহত হয়ে কাজ করছে। আমরা চাই আমার এই সহযোগিতাদের কিছু হয়, রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আমরা তরুণ শিক্ষার্থীরা মনে করি আপনারা কতজন কাগজ করবেন, আমরা বুকের ফাজল আরো আমাদের বুকের ফাজল আরো আমরা ভাষা আন্দোলন দেখেছি বা শুনেছি, আমি ভাষা আন্দোলন থেকে যতটুকু ছাত্র আন্দোলন শুনেছি দেখেছি, আমরা কোনো ছাত্র আন্দোলন হারা নাই। ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে হেরে যাবো না। হবে এরকম বুকের ফসল আমরা ফেলে দিতে প্রস্তুত আছি। আমাদের প্রশ্ন
ধন্যবাদ। এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে আপনারা জানেন আমরা একটা অহিংস আন্দোলনের সাথে জড়িত। এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে জড়িত নয়। যদি এরকম বলে থাকে নিহত আমাদের আন্দোলনটাকে নষ্ট করা, আমাদের যে লক্ষ্য সেটাকে নষ্ট করার জন্য হয়তো বলে থাকতে পারে। আমরা মনে করি আমরা শিক্ষার্থীরা আমরা কষ্ট সহ্য করতে রাজি আছি। আপনারা দেখতেছেন আমরা আমলের অনুসরণের দিকে যাচ্ছি। আমাদের যদি উদ্দেশ্য খাওয়া হতো বা আমরা যদি অন্য কোনো পরিকল্পনা থাকতো তাহলে তো আমরা এই সমস্ত নিজের বুদ্ধি পেতো না, অন্য কোনটা চালু দেওয়ার চেষ্টা করতো। আর যারা প্রথম বলেছে অন্যায় বলেছে যে আমরা আমরা ওই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা গড়ে দিতে চাই। আমরা 10টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি, এর পর্যন্ত আমাদের সুরা না হয় তাহলে আমরা গণ অনেক দিতে চাই। আজকের রাত 10টা থেকে আরো একটা কথা বলতে চাই, পুলিশকে আমাদেরকে ব্লেম দিচ্ছে যে এখানে সহিংসতা করা হচ্ছে। পুলিশ সদস্যরা কি করে মেয়েদের গায়ে হাত দেয়? আমি পুলিশ ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের ফোর্সে তো মেয়েরা আছে। আপনারা দেখেছেন যে আমার যে ভিডিও ফুটেজটা প্রকাশ হয়েছে, আমাকে পুলিশ সদস্য কিভাবে ধরে আমাকে আহত করেছে। তো আমি এই জন্য পুলিশ সদস্যদের ধিক্কার জানাই এবং বলতে চাই যে পুলিশ আমাদের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু। আমরা আশা করি যে পুলিশ